আমার কাছে দূরে দেশে বিদেশে ছড়িয়ে থাকা সকল শ্রোতা বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই অডিও স্টোরি উইথ মৌমিতা ইউটিউব চ্যানেলে। এই চ্যানেলে আজ আপনাদের পড়ে শোনাব আমার খুব প্রিয় লেখিকা, আপনাদের অনেকেরই খুব প্রিয় লেখিকা প্রতিভা বসুর লেখা খুব চমৎকার একটি ছোট গল্প, মন ভালো করা গল্প। গল্পের নাম সীমন্তর সন্ন্যাস। গল্প শুরুর আগে আমার পুরনো কথাগুলি একবার খুব সংক্ষেপে বলে নিচ্ছি। এই চ্যানেলে যারা আমার গল্প পাঠটি শুনছেন তাদের কাছে অনুরোধ, যদি আমার পাঠ এবং পরিবেশনা আপনাদের ভালো লাগে একটি লাইক করবেন এবং যদি সম্ভব হয় গল্পটিকে আপনাদের প্রিয়জনের মধ্যে শেয়ার করে দেবেন। আর অবশ্যই যারা এখনও সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি, তারা সাবস্ক্রাইব করে আমার সাথে থেকে নিয়মিত শুনতে থাকুন নতুন নতুন বাংলা গল্প। আর কথা বাড়িয়ে সময় নষ্ট করছি না, শুরু করছি আজকের গল্প সীমন্তর সন্ন্যাস। এই যে ঠাকুরমশাই, ঠাকুরমশাই আপনার ফুল নিন। ঠক করে ফুলের সাজিটা মেঝেতে বসিয়ে দিয়ে অম্বু একটু দূরে গিয়ে দাঁড়িয়ে তেরছা চোখে তাকিয়ে বলল, দেখা হয়েছে তেনার সঙ্গে? উপরের দিকে অঙ্গুলি নির্দেশ করল। যাকে বলা হলো সে নিস্তব্ধ। নিজের কুটিরের মাটির দাওয়ায় একটি বকুল গাছের তলায় পূর্ব দিকে মুখ করে যুক্তাসনে বসে আছে সে। সারা আকাশে আবির ছড়িয়ে ধীরে ধীরে সূর্য উঠে আসছে নিচে থেকে। দৃশ্যটি দেখবারই যোগ্য। এই অপূর্ব দৃশ্য থেকে চোখ ফিরিয়ে যুক্তাসনে উপবিষ্ট ঠাকুরমশাইটি গম্ভীর স্বরে ডাকল, অম্বু। অম্বু তৎক্ষণাৎ জবাব দিল, হুজুরে হাজির। তুমি কি আমার সঙ্গে ইয়ার্কি করছো? ছি ছি, তাও কি কখনো হয়? আমি তোমার চেয়ে বয়সে অনেক বড়, অনেক বিদ্বান, অনেক বুদ্ধিমান, তার উপরে ঈশ্বরের সঙ্গে ডিরেক্ট কানেকশন চলছে। আমি চাই না যখন তখন কেউ এসে আমাকে বিরক্ত করুক। সে তো ঠিক, তবে তবে তুমি কি চাও? কিছু না, আজকাল আমাদের বাগানে খুব ফুল ফোটে, ভাবলাম ঠাকুরমশাইকে দিয়ে আসি। সুগন্ধ ফুল দিয়ে পুজো করলে নিশ্চয়ই গন্ধে আকৃষ্ট হয়ে ঈশ্বর মশাই তাড়াতাড়ি নেমে আসবেন। কি আস্পর্ধা, কি আস্পর্ধা! ঈশ্বর ভক্ত যুবকটি স্বগতোক্তিতে বলল। কি আস্পর্ধা! প্রকাশ্যে বলল, আমি অনেক দিন তোমাকে এখানে আসতে বারণ করেছি। আমি শুনিনি, এই তো। তবে তো বুঝতেই পেরেছ, আজকাল তোমাকে তো তোমার ঘরে পাওয়াই যায় না। তাই ভাবলাম চলে যাবার আগে ওখানে গিয়েই একবার দেখা করে যাই। চলে যাবার আগে মানে? সাধু যুবকের ভুরু কুঁচকাল। অম্বু বলল, মারে, আমার মামা যে বদলি হয়ে যাচ্ছে না এখান থেকে। কই, আমি তো শুনিনি। না শুনেছ, এখন তো শুনলে, সুতরাং ক্ষমা করে দিও। অম্বু চলে যাচ্ছিল। সাধু যুবক যুক্তাসনের ধ্যান থেকে মুক্ত হয়ে উঠে দাঁড়ালো। শোনো। বলো। কখন যাচ্ছ? যত তাড়াতাড়ি হয়, মামা তত তাড়াতাড়ি যাবেন। মানে উনি রোজ চড়ার আগে বেরিয়ে পড়তে চান। গাড়িতে যাচ্ছ? তাই তো জানি। মামা কোথায় বদলি হলেন? আসানসোল। তবে আপাতত কয়েকদিন কলকাতাতে থাকবেন। আর তুমি? আমি আবার কি? না, মানে তুমি কি করবে? শুনছি শুনছি আমাকে শান্তিনিকেতনে ভর্তি করে দেবেন। তবে তো ভালোই হলো। হয়তো। তা বলে আজই যাচ্ছ? উত্তর দেওয়ার নিরর্থক মৃদু হেসে চলে গেল অম্বু।
সাধু যুবকটির সাধনায় ব্যাঘাত ঘটল। দূরের দিকে তাকিয়ে চুপ করে দাঁড়িয়ে রইল। অম্বুর নাম অম্বালিকা মৈত্র। এখানকার স্কুল থেকে 12 ক্লাস পাশ করে বসে আছে। এখানে কলেজ নেই। এখন ঠিক হয়েছে মামা তাকে শান্তিনিকেতনে পাঠাবেন। ওখানে হস্টেলে থেকে পড়বে। রেজাল্টে নম্বরের জোর আছে। ভর্তি হতে যে আটকাবে না সেই খবরও পেয়েছেন। অম্বুর মা বাবা ভাই বোন কেউ নেই। মামা মামি তার সব। তাদের কাছে তাদের মেয়ে টুনটুনির চেয়েও তার আদর বেশি। অবশ্য টুনটুনি তার দিদির ল্যাজ, সারাক্ষণ পিছনে পিছনে ঘুরছে। দিদিও টুনটুনিকে ছেড়ে এক মুহূর্ত থাকতে পারে না। এই টুনটুনি মামার একমাত্র মেয়ে। ছেলেও আছে একটি, টুনটুনির চাইতে 15 বছরের বড়। মামা মামি কল্পনাও করেননি এতকাল বাদে আবার একটা মেয়ে হতে পারে। এখন টুনটুনির বয়স 7 আর তার দাদার বয়স 22। প্রেসিডেন্সি কলেজের ছাত্র, MA দিচ্ছে। অম্বালিকারই একটা বছর নষ্ট হলো এখানে বসে থেকে। মামা কলিয়ারিতে কাজ করেন, তার মানেই বদলির চাকরি। আর সীমন্তর বাবা বলতে গেলে এখানকার রাজা। পিতার আমল থেকে একটি কলিয়ারির মালিক। গিরিডিতে মাইকারও ব্যবসা আছে। এখানে বাগান পুকুর নিয়ে মস্ত বাড়ি। এই বাড়িতেই থাকেন। গিরিডি মাত্রই কয়েক মাইলের রাস্তা। প্রয়োজন মতো গাড়িতেই যাতায়াত করেন। একমাত্র সন্তান সীমন্তকে অল্প বয়স থেকে বিদেশে রেখে পড়াচ্ছেন। তবে প্রত্যেক বছরই শীতের সময় আসে সে। 1 মাস থেকে চলে যায়। মধ্যে আর একবার মা গিয়ে কয়েকদিন থেকে দেখে আসেন তাকে। অমুরা যখন এলো তখন সীমন্ত সদ্য যুবক। ছোট ছোট থেকে শ্বেতাঙ্গদের সঙ্গে মিলেমিশে হালচাল তার প্রায় ওদেরই মতো। ধনীর পুত্র, যখন যা চেয়েছে তাই তখন পেয়েছে। সবই অনায়াসলভ্য। তারুণ্যের গণ্ডি পেরোতে পেরোতে দেখা গেল প্রেমও অনায়াসলভ্য, অন্তত সেই দেশে। প্রকৃতপক্ষে অনায়াসলভ্যের প্রতি তার একটা অনীহারই জন্ম হলো। একবার ছুটিতে এসে বাবার এই বন্ধু পরিবারটির সঙ্গে যখন প্রথম আলাপ হলো, তখন এই অম্বু নামের মেয়েটিকে দেখে বেশ একটু অন্যরকম মনে হলো। অম্বুকে একেবারে গ্রাহ্যই করলো না। মামার মোটর সাইকেলটার উপরই তার যত মনোযোগ। কুলিয়ারিতে ঘুরে ঘুরে সব সময় প্রায় প্রান্তিক শহরের বিরাট বিরাট মাঠে ঘাটে ওই মোটর সাইকেলটি পেলেই বোনটিকে পিছনে নিয়ে ভটভটিয়ে দূর দূরান্তে কোথায় চলে যায়। কি স্বদেশে কি বিদেশে কোনো তরুণী যে আলাপ হবার পরে যথার্থ পরিচয়ের পরেও তাকে অগ্রাহ্য করে এবং তার চাইতে অন্য কিছুর প্রতি বেশি আকৃষ্ট হতে পারে, এই যেন সীমন্তর দেখেও বিশ্বাস হয় না। প্রথমবার এসে মামার এই বন্ধু পরিবারটির সঙ্গে আলাপ হবার পরে সে আরও দেখল একটি ঘেউ কুকুরছানা নিয়ে অম্বু খুব ব্যস্ত। অ্যাসিস্ট্যান্ট তার পুচকি ভগ্নী টুনটুনিও। দিদির হুকুমে সে উঠছে বসছে। মাঝে মাঝে দিদিটি নিচু গলায় বলছে, এই দেখে আয় তো মামা কোথায়। মোটর সাইকেলটা নিয়ে খনিতে গিয়েছেন নাকি ওটা বাড়িতেই আছে। এ বিষয়ে ভগ্নির উৎসাহ দিদির চেয়ে বেশি ছাড়া কম নয়। সে তো জানে দিদি গেলে সেও পিছনে বসে হাওয়া খাবে। সেবারেরা সবাই তাকে এয়ারপোর্টে আনতে গিয়েছিল। মা বাবা, অম্বু, তার মামা মামি, টুনটুনি সব। অম্বুর সঙ্গে সেখানেই আলাপ। চেনে না জানে না। সে যখন প্লেন থেকে নেমে আসছে সকলের সঙ্গে তারও কি হাত নাড়ার ঘটা। দ্বিতীয় দিন খুব সকালে কড়কড় করে ডোরবেলটা বেজে উঠতেই সীমন্তর ঘুমের দফা রফা। বিরক্ত চিত্তে উঠে গিয়ে খুলতেই হলো। খুলেই এক মুখ হাসি। হো হো, আপনি? অম্বুকে দেখে খুশি হয়েছিল সীমন্ত। কালকে খুব ভালো লেগেছিল মেয়েটিকে। অম্বু দেখতে ভালো,
সেজন্য নয়। লাবণ্য আর সারল্য দিয়ে ভরা সারা মুখটা, তাতে এমন একটা আকর্ষণ আছে, একবার দেখলে আবারও দেখতে ইচ্ছে করে। অম্মু খুব ব্যস্ত, হাতে কি যেন একটা বোতলে করে নিয়ে এসেছে। সীমন্তর ঘুম ভেঙে দরজা খুলে দেওয়া, আর একগাল হাসির উপরে এক বালতি জল ঢেলে দিয়ে, হ্যাঁ আমি বলে তাকে সম্পূর্ণ উপেক্ষা করে পাশ কাটিয়ে চলে গেল ভিতরে। এ বাড়িতে হানা গোনায় সারাদিন, এ বাড়ির আনাজ কানাজ সব চেনে। এ বাড়ির লোক দুজন কখন কি করে, কি খায়, কি পরে, সব ওর জানা। এ বাড়ির নিয়মকানুনের কথা সীমন্ত যা জানে না তাও ও জানে। সীমন্ত বিরক্ত হয়ে আবার গিয়ে শুয়ে পড়ল বিছানায়। শুয়ে শুয়ে শুনল অমু তার মাকে বলছে, বুঝলে কাকিমা, আমি কত বললাম, কাকিমার ওই সাহেব ছেলে ওসব খেজুরের রসমস খাবে না, তবু মামনি শুনল না, দেবেই দেবে। মিছিমিছি আমার ঘুম ভাঙিয়ে বলে, দিয়ে আয় তুই, যা বলছি তা শোন। তবু আসতে চাইনি আমি। শেষে বলে, যা তোর মামার মোটর সাইকেলটা নিয়ে যা। মামনি কি কম চালাক? ঠিক বুঝেছে, এবার আমি উঠবই উঠব। বলতে বলতে এক ঝর্ণা হাসি। সীমন্ত কানে আঙুল দিল, এই গোলমালে কেউ ঘুমোতে পারে? পরের দিন পথে দেখা। সীমন্ত হেঁটে হেঁটে যাচ্ছিল, দেখা গেল ভীষণ জোরে সাইকেলে করে অম্মু শাঁসা করে কোথায় চলেছে। দেখে সাইকেলের বেগ কমিয়ে পাশাপাশি হয়ে বলল, কোথায়? সীমন্ত বলল, এই হাঁটছি একটু। সে ভেবেছিল এবার মেয়েটি নিশ্চয় সাইকেল থেকে নামবে। নামলো না, দিব্যি বাই বাই করে চলে গেল। সীমন্ত অবাক, এই অভদ্রতা সে কল্পনাও করেনি। এরপরে সীমন্ত একদিন নিজেই গেল ওদের বাড়ি। মামার হয়ে একটা খবর দিবারও ছিল অবশ্য, সেজন্য নয়, বিকেল বেলাটা ভালোও লাগছিল না। এখানে ক্লাবটা বাছে বটে, সেগুলো সব কলিয়ারি চাকুরেদের জন্য। বন্ধু বান্ধব বড় একটা কেউ নেই, কি করে আর থাকবে, দেশে তো থাকেই না, সেই বছরে একবার। গিয়ে দেখলো বাড়ি শুনশান, কেউ নেই। তবে বসবার ঘরের দরজাটা খোলা। পায়ে পায়ে ঢুকলো, দেখলো অম্মু খুব মনোযোগ দিয়ে একটা বই পড়ছে। পায়ের শব্দে মুখ তুলে তাকিয়ে ভীষণ খুশি হয়ে উঠে দাঁড়ালো। খুশি খুশি মুখে বলল, ও মা, আপনি আপনি এসেছেন, কি ভালো। সীমন্ত বলল, আমি আসাটা কি অর্থে ভালো সেসব জানি না, ভালো লাগলো তাই ভালো। বাড়ি সব কোথায়? শহরে গেছে। ধানবাদ? তাই হবে। আপনি আপনি যাননি কেন? নিলে তো যাব। কেন নিলেন না? কি হয়েছে? কি আমার হবে, যত সব যা তা। ব্যাপারটা কি? ওটা পাত্রের বাড়ি, আমাকে নেওয়া যায় না। পাত্র? পাত্র কি? ও মা, পাত্র মানেও জানেন না? না তো। খুব হাসলো অম্বু। পাত্র মানে বর। বর? কার বর? আমার কার? আমার? আপনার বর আছে? কই, আমি তো জানি না। তাহলে আপনি বিবাহিত? হ্যাঁ, আমি কোন দুঃখে বিবাহিত হতে যাব? তবে? আরে বোকা! ইস! জিভ কাটল অম্বু। ইস, কি বিচ্ছিরি কথাটা বলে ফেললাম। কিছু বিচ্ছিরি নয়, ব্যাপারটা কি সেটা বুঝিয়ে বলুন তো। সেটা হলো সেটা হলো হাসতে হাসতে অস্থির। মামার মামনি মিলে ঠিক করেছেন আমার বিয়ে দেবেন।
ওই জন্য কার কাছে কি যেন শুনে গেছেন সেখানে। আপনার মত আছে? আমার তো খেয়ে দে কাজ নেই, আর বললেই বিয়ে করতে চলে যাব। তাহলে আপনার অমতেই তারা গেছেন? আবার কি? আপনার আপত্তি কেন? মারে, আপনাকে যদি কেউ বিয়ে দিতে চায় অমনি আপনি বিয়ে করবেন? আমি কেন করব? তবে আমি বা কেন করব? হ্যাঁ হ্যাঁ, তাই তো। এবার বলুন তো, চা না কফি? কিছু না। নিমকি খাবেন? আমি নিজে ভেজেছি। এমনই তো বলেন, রান্না টান্না একটু শিখে নে। সারাদিন কেবল বাইরে বাইরে ঘোরা কি ভালো? অমনি জানেন, আমি নিমকি ভেজে দেখিয়ে দিলুম। রান্নার মতো সোজা আর কিছু নেই জগতে। সীমন্ত হাসল। তাহলে তো খেতেই হয়। আনুন, আনুন আপনার নিমকি। অমনি দৌড়ে গিয়ে অম্বু 1 প্লেট নিমকি নিয়ে এলো। খেলো সীমন্ত। সত্যি বেশ ভালো হয়েছে নিমকিগুলো। খুব প্রশংসা করলো। আর প্রশংসা পেয়ে অকৃত্রিমভাবে আনন্দিত হলো অম্বু। সীমন্ত বলল, সারাদিন আপনি কি করেন? আরে, সোম থেকে শুক্রবার বিকেলে তো কামিন পাড়াতেই থাকতে হয়। কামিন পাড়া? কামিন পাড়াটা আবার কোথায়? ওদের শিফটে কাজ হয়। যখন যে শিফটে যারা বাড়ি থাকে তাদের ঘরে যাই। ইংরেজ আমলে ঝুপড়ি ছিল, এখন তো আর তা নয়। চমৎকার পাকা ব্যারাক, মাইনে প্রায় ইঞ্জিনিয়রদের সমান। হলে কি হবে, থাকতে তো জানেন না। সবাই মিলেমিশে নেশা করে টাকাগুলো ফুঁকে দেয়। শুধু কি তাই, মাসের মধ্যিখান থেকেই ধার করতে শুরু করে। আপনি কাদের কথা বলছেন? ওই তো বললাম, খনির কুলির কামিনদের কথা, যারা খনিতে নামে। কেমন করে যে থাকতে হয় সেটা শেখাই। মাইনে পাওয়া মাত্র প্রত্যেকের হাত থেকে কিছু কিছু টাকা নিয়ে কখনো একটা বিছানা চাদর কিনে নিজেই বিছানা পেতে দিই। কোনো মাসে কামিনদের ছাপা শাড়ি কিনে দিই, বাচ্চাদের জাঙ্গিয়া কিনে দিই, পরিয়েও দিই। 2 দিন আবার তার মধ্যে পড়ার ক্লাসও নিই। এইসব আর কি। ওরা আপনার কথা শোনে? আগে শুনতো না, রাগিয়ে দিত। কিন্তু জানেন, এখন আমাকে খুব ভালোবাসে। আমিও বাসি। আমার খুব ভালো লাগে, খুব ভালো লাগে ওদের। শুনে সীমন্ত সত্যিই অবাক হলো। সে তো কোনোদিন এভাবে ভাবেনি ওদের কথা। বলল, আদিবাসীদের ভাষা আপনি বোঝেন? হ্যাঁ, আমি তো ওদের সঙ্গে প্রায় সেই ভাষাতেই কথা বলি। আবার বাংলাও শেখাই। কিছু কি শিখলো? ঠিক শিখেছে বলতে না পারলেও বলা যায় শিখছে। শিখছে ওরা। আমি বলি, যাদের তোমরা বাবু বলো, তোমরা কিন্তু তাদের মতোই মাইনে পাও। আমার এদিকে বাড়িটা ফ্রি, বেশ সুন্দর একটা ঘর সকলের। কিন্তু হলে কি হবে, ঝুপড়ি থেকে যে পাকা ঘরে এসেছে সেই বোধও তাদের নেই, জানেন। তাছাড়া যেখানে সেখানে বাথরুম করে। আমি আস্তে আস্তে ওদের সব শেখাবো। জীবনযাপনের তারতম্যেই যে মানুষ সভ্য হয় এটা ওদের জানানো দরকার। বেশি টাকা দিলেই তো হলো না, টাকা কিভাবে খরচ করলে মানুষ মনুষ্য পদবাচ্য হয় সেটা তো আগে শেখাতে হবে। অম্বুর কথা শুনে সীমন্ত অবাক হলো। মনে মনে শ্রদ্ধা করলো মেয়েটিকে। হয়তো বা কিছুটা আকর্ষণ বোধ করলো। তা নইলে সেবার প্রবাসে ফিরে গিয়ে মাঝে মাঝেই ওর কথা মনে করে অত উন্মনা হতো না। ভালো বাংলা লিখতে পারে না, তবু চেষ্টা চরিত্র করে বাংলায় একটা চিঠিও লিখে ফেলেছিল। সেটা শেষে ডাকে দেওয়া হয়নি যদিও। যাবার আগের দিন পথে মুখোমুখি দেখা। হেসে বলল, হে মা, আপনি বেরিয়ে পড়েছেন কেন? আমি যে আপনার কাছেই যাচ্ছিলাম। তবে চলুন, চলুন ফিরে যাই।
সীমন্ত যে তাদের বাড়ির দিকেই যাচ্ছিল সেই কথাটা আর বলল না। অম্মু বলল, না থাক, কোথায় যাচ্ছিলেন? হয়তো কোনো কাজে। না না, এখানে আর আমার কাজ কি, আমি তো কালই চলে যাচ্ছি। সেই তো, মামু তো তাই বললেন। ওরা বলছিলেন আপনার মা বাবার কত খারাপ লাগবে। একটু অভিযোগের সুরে সীমন্ত বলল, ওদের তো খারাপ লাগা উচিত নয়, ওরাই তো সাহেব বানাতে ছেলেকে বিদেশে পাঠিয়ে রেখেছেন। আচ্ছা, আমার কথা আপনার মনে থাকবে? কেন থাকবে না? আমি কি বুদ্ধু, নাকি আমার স্মরণশক্তি বলে কিছু নেই? না, স্মরণশক্তির ছাঁকনিতে বাজে জিনিস সর্বদাই ফেলা যায় কি না? আপনি কিন্তু খুব ভালো বাংলা বলেন, এজন্য আপনাকে ক্রেডিট দিতেই হয়। বাংলাই তো আমার ভাষা, আমি সবসময় চেষ্টা করি ভুলে যেন না যাই। ওখানে জানেন, আমার 3টে বাঙালি পরিবারের সঙ্গে যোগ আছে, তাদের সঙ্গে সব সময় বাংলা বলি। কিন্তু এখন মুশকিল হলো, ওরা আবার ইংরেজি বলে, বিশেষত ওদের মেয়ে। ওদের মেয়ে আছে বুঝি? হ্যাঁ, আপনার বয়সী। এই কথা বলে সীমন্ত বোধ হয় অম্বুর মনে একটু ঈর্ষা জাগাতে চেয়েছিল। অম্বু সে রাস্তায় পা দেবার মেয়েই নয়। মেজার মুখে বলল, জানেন, আমার না এখানে একটাও মেয়ে বন্ধু নেই। ওরা যদি এখানে থাকতেন কি ভালোই হতো। হাঁটতে হাঁটতে বাড়ির দরজায় চলে এলো। সীমন্ত তাকে নিজের ঘরে নিয়ে গিয়ে বসালো। অম্মু বলল, আপনি যেদিন এলেন এই ঘরটা কিন্তু আমি গুছিয়ে দিয়েছিলাম, আপনার পছন্দ হয়েছিল। তাই নাকি? আপনি আপনি গুছিয়ে দিয়েছিলেন? হ্যাঁ, কাকিমা বলল, সমুর ঘরটা তুই গুছিয়ে দে। আমি তখন কি যত্ন করেই না গুছালাম। তাই তাই এত সুন্দর লাগছিল ঘরটা। মাঝে কথা, এতদিন কিছু না বলে যাবার আগের দিন বলা হচ্ছে সুন্দর লেগেছে। এদিকে আমি রোজ আশা করি কখন বলেন যে ঘরটা খুব সুন্দর করে গোছানো ছিল। পাগল, আমি কি জানতাম নাকি কে গুছিয়েছে? জানলে তো আমার ভালোই লাগতো, জানলে তো আমার ভালো লাগতো বেশি। কেন? কেন আবার কি? আপনি গুছিয়েছেন তাই? আমি জানি সাহেবরা খুব মন রাখা কথা বলতে পারে। আমি কি সাহেব? ওরে বাবা, পাক্কা সাহেব? সাহেবদের চেহারাই আলাদা। সাহেবটা বুঝি খুব সুন্দর হয়? দারুণ, কি যে ভালো লাগে দেখতে। আর আমাকে? আপনাকে? আপনি তো তাদের চেয়েও সুন্দর। ধন্যবাদ। এর চেয়ে সুখের কথা আর কি আছে আমার কাছে? আহা, এই কথা যেন আমিই প্রথম বললাম। বলেই উঠে দাঁড়ালো। যাই দেখি গে, কাকু কাকিমা কি করছেন। সীমন্ত বলল, প্লিজ আর একটু বসুন, কাকু কাকিমা তো আছেনই, আমি তো কাল ভোর না হতেই চলে যাব। আচ্ছা, না গেলে কি হয়? এতদিন যার জন্য রইলাম সেটা তো সমাপ্ত করতেই হবে। তাই তো, কিন্তু আবার আসতে তো সেই 1 বছর। বাবারে, কত দেরি, হয়তো আর দেখাই হবে না। কেন? কেন হবে না? সীমন্ত একটা অস্থির জিজ্ঞাসা নিয়ে অম্মুর দিকে তাকালো। অম্মু হাসলো, কিছু বলল না। সীমন্ত বলল, সেদিন তারপর কি হলো? কবে? কোন দিন? ওই যে সবাই আপনার জন্য বর দেখতে গিয়েছিলেন। মামনি তো আমার কানের কাছে রোজই তাদের প্রশংসা করে করে বধির করে দিলেন। আর আপনি? আমি আবার কি? মামনি বলেন, আমি শুনি। নিজে নিজে কিছু স্থির করেননি?
হ্যাঁ, তা তো একটু করেইছি। মামা মামনি আমাকে যত বাচ্চা বা অপরিণত ভাবেন, আমি কিন্তু সত্যি তা নই। নিশ্চয়ই না। তবে যদি কখনো আমার নিজের কাউকে ভালো লাগে, তখন না হয় দেখা যাবে। ঠিক বলেছেন। কিন্তু কারোকে কি আপনার আজ পর্যন্ত ভালো লাগেনি? সীমন্তর মা ঘরে এলেন। এই অম্বু, তোর মামনি তোকে ডেকে পাঠিয়েছে, জরুরি তলব। না, যা, চলে যা তাড়াতাড়ি। অম্বু তৎক্ষণাৎ চলে গেল। জবাবটা শোনা গেল না। পরের দিন ভোর 6টায় প্লেন। যেমন আনতে গিয়েছিল তেমনি আবার ভোর রাতে বিদায় দিতেও দু বাড়ির লোক এয়ারপোর্টে গেল। যাবার মুহূর্তে সীমন্ত একটু নিভৃতে অম্বুর হাতে আস্তে একটু চাপ দিয়ে বলল, আশা করি ভুলে যাবেন না। অম্বু মুখ তুলল না, অস্ফুটে বলল, আমিও কি সে আশা করতে পারি? সীমন্ত দৃঢ় স্বরে বলল, নিশ্চয়ই। ঘন ঘন ঘোষণা শুনে এবার দৌড়তে হলো সীমন্তকে। আর পরের বছর এসে দেখা গেল দুজনেই দুজনের কথা রেখেছে। কেউ কাউকে ভুলে যায়নি, এবং ভুলে না যাওয়াটা অনেক গভীরেই পৌঁছে গেল। যদিও অম্বু তখনও সুদূর। সীমন্তর অনেক দিনই মনে হয় অম্বুর বিষয়ে তার মন যেভাবে কাজ করে, অম্বুর মন সেদিকে নেই। অসহ্য রাগে তৎক্ষণাৎ ফিরে যেতে ইচ্ছে করে। না চাইতে পাওয়া গেলে আপ্রাণ চেয়েও পাচ্ছে না, এই অপমান সহ্য করতে পারে না। সীমন্ত না জানলেও অম্বু জানত এই রাজপুত্রকে সে কোনো দিনই পাবে না। সীমন্তর মা বাবার কল্পনায় সে কোথাও নেই। তাদের চিত্র তারা একেই রেখেছেন। মেয়ে গিরিডিতে আছে, যার বাবাকে সবাই মাইক প্রিন্স বলে। সীমন্ত একদিন বলল, অম্বু, তুমি চম্পা নদী দেখেছ? চম্পা নদী? কোথায়? কত দূরে? আমি তো জানি না। যাবে? সীমন্ত যে কবে থেকে অম্বুকে তুমি বলে, অম্বুও জানে না, সীমন্তও জানে না। মনে মনে তুমিই ছিল, তাই বোধ হয়, আর আপনিটা আসেনি মুখে। চুপ করে থেকে অম্বু বলল, সবাই যাবে? না, কেবল তুমি আর আমি। আপনি আর আমি? তুমি কি আমাকে আপনি বলাটা ছাড়তে পারো না? তাতে কি আসে যায়? আপনি বলি আর তুমি বলি, সবই সমান। না, সমান নয়, তুমিটা অনেক কাছের। অম্বু হাসল। 1 মাসের তো মেয়াদ, চোখের পলকেই কেটে যাবে। এর মধ্যেই তো 2 সপ্তাহ কেটে গেল, তারপর আবার 1 বছর। কি কোথায় ভেসে যাব কে জানে। বাজে কথা বলতে তুমি খুব ভালোবাসো। কাকু কাকিমা তো বলছিলেন পরের বছর আর আপনি। হুম, আর আপনি নয়। বলো, তুমি বলো। কথাটা শেষ করি। করো, কিন্তু আর আপনি বলবেন না। কাকু কাকিমা কি বলছিলেন? বলছিলেন আগামী বছর ওরাই যাবেন। আমার কাজ আর 1 বছরেরই বাকি আছে। ওরা যাবেন, তাতে আমার আশা আটকাবে না। কাজ শেষ হলে আর একদিনও আমি থাকবো না। অম্বু, অম্বু, তুমি কি কিছু বোঝো না? কাল চলো চম্পা নদীর ধারে যাই। এবার তোমার কাছ থেকে আমি একটা কথা নিয়ে যাবই। সেটা কি সেটা কি একটু বাড়াবাড়ি হয়ে যাবে না? হোক, আমি গ্রাহ্য করি না। আমি করি। আমার সঙ্গে একা বেরোবার সাহস নেই তোমার? মেয়েদের সাহসের পরিধি বড় কম। মা নেই, মা নেই, বাবা নেই, ভাই নেই, বোন নেই। মামা মামির কাছে প্রতিপালিত একটা মেয়ে আমি।
আমার মামা মামি যদিও আমার মা বাবার চাইতে আমার কাছে এক বিন্দু কম নন। তারা আমাকে সন্তানের অধিক ভালোবাসেন। তথাপি আমার অবস্থা বড় করুণ। সকলেই করুণা দেখায়। না, করুণার পাত্র আমি হব না, মরে গেলেও না। এসব বাজে কথা বলছো কেন? তুমি তো তুমি। তোমার অস্তিত্বটাই আমার কাছে আসল। আমি তাছাড়া আর কিছু চাই না। দীর্ঘ নিঃশ্বাস ফেলে অম্মু বলল, চলো বাড়ি যাই। খুব সহজেই তার মুখ থেকে এই তুমিটা বেরিয়ে এলো। আর হঠাৎ সীমন্ত যা কখনো করেনি, সন্ধ্যার অন্ধকারে নির্জনে অম্মুকে দুই হাতের আলিঙ্গনে আবদ্ধ করে গভীর আবেগে চুম্বন করল। অম্মু জোর করে নিজেকে ছাড়িয়ে নিল। সীমন্ত বলল, গণ্ডি এঁকে দিয়ে গেলাম, যাতে আর কেউ এই গণ্ডি না পেরোতে পারে। পরের বছর কিন্তু সীমন্ত এলো না। মা বাবাকেও যেতে বারণ করে চিঠি লিখল। এলো প্রায় 1.5 বছরের কাছাকাছি পরে, একেবারে সম্পূর্ণ পরিবর্তিত অবস্থায়। আমেরিকার হুজুক। হঠাৎ সেই হুজুকের ফাঁদে পা দিয়ে কোন বাবার শিষ্য হয়েছে সে। মাছ খায় না, মাংসও খায় না। মুখে কালো কারে ঝুলানো থাকে বাবার ছবি। শোবার ঘরে শিয়রে বাবার ফটো টাঙানো। এসে কয়েকদিনের মধ্যেই একটা কুটির বানিয়ে নিল। সেটা হলো তার ধ্যানের জায়গা। ছেলের এই ভাব দেখে এর মা বাবা, অম্বুর মামা মামি সবাই স্তম্ভিত। অম্মু এসে বলল, এ আবার তুমি কি ভাব ধরেছ? ওসব বাবা টাবায় তুমি বিশ্বাস করো নাকি? সীমন্ত বেশ গম্ভীর হয়ে কিঞ্চিত তিরস্কারের সুরে বলল, ছেলে মানুষই করো না, যা বোঝো না তা নিয়ে কথা বলো না। অম্মু ঘাবড়ায় না, হাসে। অম্মুর মুখের দিকে তাকায় না সীমন্ত। মনে মনে ভাবে, এইসব শত্রুর জন্যই ব্যাঘাত ঘটে। এই মানুষটার উপর কেন যে সে কঠোর হতে পারে না কে জানে। মুখের দিকে পর্যন্ত তাকাতে পারে না। কয়েকদিন পর থেকে, বলতে গেলে সেই নতুন তৈরি কুটিরটার মধ্যে বেশি সময় কাটাতে লাগলো। কে জানে, হয়তোবা অম্মুর ভয়। ছেলেকে সাহেব বানাতে গিয়ে এ কি হলো, কি দুঃখে সে সন্ন্যাস গ্রহণ করলো। বাবা মা এ নিয়ে সারা দিন কান্নাকাটি করছেন। মা তো প্রায় নাওয়া খাওয়া ছেড়েছেন। সেদিকে সে তাকিয়েও দেখে না। ঠিক করেছে কিছুদিন এখানে কাটিয়ে ঋষিকেশে চলে যাবে। সেখানেই শুরু হবে তার কাজ। বাবা তাকে প্রচার কার্যে নিয়োগ করেছেন। বলেছেন, তুই গৌরাঙ্গ, মর্তভূমিতে মানুষরূপে এই অস্থির পৃথিবীকে শান্ত করতে এসেছিস। ছোট সংসারের ছোট জীবন তোর জন্য নয়। লোকে তোকে দেখেই বুঝতে পারবে সে কথা। সে কথা মিথ্যে নয়। লম্বা গেরুয়া গাউনটা পরে যখন সে দাঁড়ায়, এত সুন্দর দেখায়, বিশ্বাস করতে দ্বিধা হয় না। ইনি সত্যি সেই গৌরাঙ্গ, মানুষ রূপে জন্ম নিয়েছেন মানুষের মঙ্গলের জন্য। সত্যি বলতে তার নিজের মা বাবা পর্যন্ত ছেলেকে এই পোশাকে, এই চেহারায় দেখে কেমন যেন আড়ষ্ট হয়ে যান। কষ্টও হয়, মুক্তিও হয়। সকলেই তাকে এই পোশাকে দেখে নম্র হয়ে ওঠে। ওঠে না শুধু অম্বু, যখন তখন আসে, হেসে বলে, ঠাকুর মশাই, ঋষিকেশে যাবেন যদি তো সোজা চলে গেলেই তো পারতেন, আবার এখানে এলেন কেন? ঠাকুর মশাই জবাব দেন না, তাকানো না। অম্বু একাই কথা বলে, ও মা, মেয়েদের দিকে তাকালেই যদি ব্রত ভঙ্গ হয়ে যায়, তবে আর ভণ্ডামি করে লাভ কি? সন্ন্যাসীর মুদ্রিত চক্ষু মুদ্রিতই থাকে। আবার বলে, আমার শুধু একটা কথাই জিজ্ঞাসা করবার আছে। এদিকে একটু ফেরো না। মুখের দিকে না তাকালে কি কথা বলা যায়? সন্ন্যাসী নিরুত্তর।
তারপর সন্ন্যাসের স্থান কুটিরে স্থানান্তরিত হলো। সেখানেও নির্বিচারে অম্বু যাওয়া ধরল মাথায়। একদিন দেখা গেল কুটিরের নিচু দরজার মাথায় লেখা, মহিলাদের প্রবেশ নিষেধ। এই লেখা দেখে অম্বু সত্যিই হাসি পেল এবং সেই নিষেধও সে গ্রাহ্য না করে ঢুকে গেল ভিতরে। সীমন্ত এমনি চুপচাপ বসেছিল। অম্বুকে দেখে ভুরু কুঁচকে অন্যদিকে তাকিয়ে রইল। অম্বু বলল, জানি জানি বিরক্ত হচ্ছ, কিন্তু আমি যে আসবই, না এসে পারবো না বলেই আসবো। আমি বলি কি, তুমি ঋষিকেশে চলে যাও। সকলের চোখের সামনে একটা যন্ত্রণার কাঁটা হয়ে না থেকে তোমার চলে যাওয়াই ভালো। কাকু কাকিমা যে কেঁদে ভাসাচ্ছেন, দেখতে ভালো লাগছে তোমার? ব্রহ্মচারী সীমন্ত বলল, দরজার লেখাটা কি চোখে পড়েছে? পড়েছে। তবে তবে আবার কি? আমি তো এখনো মহিলা হইনি। তাছাড়া ওটা আমি ছিঁড়ে ফেলেছি। কি স্পর্ধা! মারে, ঈশ্বরকে যদি কেউ পেতে চায়, অবশ্য তিনি যদি থেকে থাকেন, তাহলে তার কাছে নারী পুরুষের একটাই নাম হওয়া উচিত, যার নাম মানুষ। এটুকুও যদি না বুঝে থাকো, তাহলে ওই গেরুয়া আলখাল্লাটা ছেড়ে স্বাভাবিক। আমি চাই না কেউ আমাকে এখানে এসে বিরক্ত করে। আমি তো শুনেছি তোমার গুরুদেবের 10খানা গাড়ি, আমেরিকার কোনো শহরে প্রাসাদোপম বাড়ি, পায়ে হিরে খচিত জুতো, আর নারিকুল অঙ্গের ভূষণ। উফ, অসহ্য। সাধু সীমন্ত তার কুটিরের ভিতরে ঢুকে দরজা বন্ধ করে দিল। অনেক পরে যখন খুলল, তখন অম্বু চলে গেছে। সেই রাত্রে সীমন্ত ঘুমোতে পারল না এবং ভেবে ভেবে ঠিক করল, না, আর এখানে নয়, চলে যেতেই হবে। গুরুদেবের আদেশ, এখন তার সংযমের পিরিয়ড চলছে। সংসারে থেকেও কচু পাতার জলের মতো ভেসে থাকবার অভ্যাস চলছে। তো আর সব পারলেও এই একটা জায়গায় এসে বারে বারে ঠোক্কর খাচ্ছে। কথা যে শুনবে না, তাকে নিয়ে সে কি করে? কিন্তু যেদিন শুনল অম্বুরা চিরতরে চলে যাচ্ছে এখান থেকে, সেদিন তার ধ্যান, জ্ঞান, প্রার্থনা, উপাসনা, সহিষ্ণুতা, অধৈর্যহীনতা সব যেন তাকে ছেড়ে যেতে চাইল। কুটির ছেড়ে অসময় চলে এলো নিজের ঘরে। বসে রইল জানলা দিয়ে আকাশের দিকে তাকিয়ে। সেই সময় কেউ বাড়ি ছিল না। কেন নেই সেটা সে জানে। অমুদের বিদায় দিতে গেছেন। একটু বেলায় টের পেল ফিরে এসেছেন তারা। ওরা চলে গেছে। সেদিন আর ঘর থেকে বেরোলো না, কুটিরেও গেল না। ধীরে ধীরে আপন লয়ে চলতে লাগলো। বেলা বয়ে গেল, বিকেল হলো, সন্ধ্যা হলো, রাত্রি এলো। সীমন্ত ঠায় বসে রইল তার মাটিতে পাতা শক্ত বিছানায়। মা দুবার এসেছিলেন ঘরে খাবার দিতে। মায়ের মুখেও কোনো কথা ছিল না, ছেলের মুখেও না। বসে থাকতে থাকতে অনেক রাত্রে কখন যেন ঘুমে ঢলে পড়েছিল। হঠাৎ মনে হলো বাড়িতে যেন কি একটা হয়েছে। সব ঘরে আলো জ্বলছে, গাড়ি বেরোচ্ছে গ্যারেজ থেকে, ড্রাইভারের ঘর থেকে ড্রাইভারকে ডেকে আনা হচ্ছে। তারপর হুশ করে বেরিয়ে গেল গাড়ি। দরজা খুলে সীমন্ত যাকে সামনে পেল তাকেই জিজ্ঞেস করল, কি হয়েছে? গাড়ি করে কে গেল? নতমুখে পুরনো পরিচারিকা বলল, তোমার মা আর বাবা গেলেন। ও বাড়িতে খুব বিপদ তো। কোন বাড়িতে? অম্বু দিদিদের বাড়িতে। ওরা চলে যায়নি? না, যেতে পারেনি।
দিদি যার সঙ্গে বিয়ে ঠিক হয়েছে সে আজ আসবে বলে জানিয়েছিল। তারপর? তারপর যাওয়াটা বাদ দিতে হয়েছে। অনেক রাত্রে একটা গোগো শব্দ শুনে মামিমা দিদির ঘরে যান। গিয়েই বুঝতে পারেন দিদি বিষ খেয়েছে। তক্ষুনি মামিমা এখানে খবর পাঠান, আর সঙ্গে সঙ্গে তোমার মা বাবা চলে গেলেন। আর কোনো প্রশ্ন করল না সীমন্ত। ঠিক আগের মতো শার্ট প্যান্ট পরে বেরিয়ে যেতে যেতে বলল, দরজা বন্ধ করে দাও। রাস্তায় নেমে ঊর্ধ্বশ্বাসে দৌড়ল সে। গিয়ে দেখল মামি গলায় আঙুল দিয়ে বমি করাবার চেষ্টা করছেন। সীমন্তর বাবা বলছেন, ওকে ঘুমিয়ে পড়তে দেবেন না, যে করে হোক জাগিয়ে রাখুন। মামা বলছেন, হম্বু হম্বু, মা আমার, সোনা আমার, আমি আর কখনো তোমার উপরে জোর খাটাবো না, মা অম্বু। কাঁদছেন হাউ হাউ করে। তারই মধ্যে শার্ট প্যান্ট পরা আগের সীমন্তকে দেখে সবাই থমকালো। সীমন্ত বলল, ওতে হবে না, এক্ষুনি হাসপাতালে নিয়ে যেতে হবে, পেট ওয়াশ করাতে হবে। বলতে বলতেই পাঁজা কোলা করে বুকে তুলে নিয়ে গাড়ির সিটে বসিয়ে নিজে উঠে বসল। বলল, আপনাদের আর আসতে হবে না, আমি থাকবো ওখানে। গাড়ি ঝড়ের গতি নিয়ে চলে গেল শহরের দিকে। সীমন্ত আমার ঘুমে ঢলে পড়া মাথাটা বারে বারে তুলে দিয়ে বলতে লাগলো, জেগে থাকতে চেষ্টা করো অম্বু, অম্বু, এ তুমি কি করলে? অতি দ্রুত গাড়ি পৌঁছে গেল হাসপাতালে। ব্যবস্থা হতেও দেরি হলো না। 3 দিন বাদে মামা মামি গিয়ে সুস্থ মেয়েকে ঘরে ফিরিয়ে আনলেন। বিকেলে সীমন্ত দেখতে গেল। ওমর মুখে আগের মতোই সেই সরল হাসি, সেই রকমই কথা বলার ভঙ্গি। এই যে সন্ন্যাসী ঠাকুর, ও মা, এ কি পোশাক আপনার? এই পোশাকে আপনি ঋষিকেশ যেতে পারবেন তো? সীমন্ত বলল, দিব্যি একখানা নাটক করে উঠলে। তা কি করব? গণ্ডি কেটে দিয়ে গেল লোকটা, আর পরিজনেরা টানাটানি করছেন বেরিয়ে আসবার জন্য। অন্য পন্থা কি আছে ভেবে পেলাম না। ঝরঝর করে হাসতে লাগলো, আর তারপরই 2 হাতে ঢেকে ফেলল মুখটা। আঙুলের ফাঁক দিয়ে 2 গাল বেয়ে জলের ধারা নামল। অম্বুর মতো পরিহাসপ্রিয় মেয়ের সঙ্গে আবেগের এই প্রকাশ ঠিক মিলল না। ঝুঁকে পড়ে হাত দুটো মুখ থেকে সরিয়ে দিয়ে সীমন্ত বলল, এই বহুমূল্য রত্ন এই গণ্ডিতে রাখা আর সত্যি নিরাপদ নয়, আর আমি ভুল করব না। এই সুন্দর পৃথিবীতে এই সুন্দর ভালোবাসা, তার চেয়ে বড় প্রাপ্তি আর আমি কি পাবো আমার সন্ন্যাসে? আমার হাতটা তুমি ধরো অম্বু, আর যেন আমি হুজুগে মেতে কোনো ভুল পথে পা না বাড়াই। একটু হেসে চারিদিকে সাবধানে তাকিয়ে আবার একটি গণ্ডি এঁকে দিল বুকের মধ্যে মুখটা নিয়ে।